শুরু করছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আয়োজিত সাহিত্যমেলা গ্রন্থের একটি গল্প। অষ্টম শ্রেণীর পাঠ্য সাহিত্যমেলা গ্রন্থ থেকে চন্দ্রগুপ্ত নাটকটি আজকে পাঠদানের বিষয় হিসাবে নির্বাচন করেছি। তো চলো প্রথমেই লেখকের পরিচিতি সম্পর্কে বা নাট্যকারের পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই। দ্বিজেন্দ্রলাল রায় 1863 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার মৃত্যু হয় 1913 খ্রিস্টাব্দে। প্রখ্যাত কবি ও নাট্যকার। 1884 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে MA পাশ করেন। কৃষিবিদ্যা শিক্ষার জন্য বিলেত গিয়েছিলেন। সেখানে পাশ্চাত্য সঙ্গীত শেখেন। অল্প বয়সে কাব্য রচনা শুরু করে 1903 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রধানত কাব্যই রচনা করেন। জীবনের শেষ 10 বছর তিনি পৌরাণিক, সামাজিক ও ঐতিহাসিক নাটক রচনায় দক্ষতার পরিচয় দিয়েছেন। তার রচনার মধ্যে হাসির গান, চন্দ্রগুপ্ত, শাহজাহান, মেবার পতন, প্রতাপ সিংহ, নূরজাহান, সীতা ইত্যাদি উল্লেখযোগ্য। পাঠ্য নাট্যাংশটি তার চন্দ্রগুপ্ত নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য থেকে নেওয়া হয়েছে। তো এবার টেক্সট ধরে ধরে তোমাদের সামনে বিষয়টি তুলে ধরছি। চন্দ্রগুপ্ত ভারতবর্ষের একজন সম্রাট। তার সম্পর্কে নাট্যরূপ দিয়ে দ্বিজেন্দ্রলাল রায় চন্দ্রগুপ্ত নাটক রচনা করেছেন। যে কথা আগেই উল্লেখ করলাম যে মূল চন্দ্রগুপ্ত নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যই হচ্ছে তোমাদের পাঠ্য। কি বলছে এই নাটকের শুরুতে সেটা বলার আগে ছোট্ট একটা তথ্য দিয়ে রাখি। সর্বমোট 49টি সংলাপের মধ্য দিয়ে এই নাট্যাংশটি তুলে ধরা হয়েছে। তার মধ্যে প্রধান যে চরিত্রগুলো আছে সেগুলো হচ্ছে এরকম: সেকেন্দার সাহা, তার 23টি সংলাপ আছে। সেলুকাসের আছে 10টি সংলাপ। অ্যান্টিগোনসের আছে 5টি সংলাপ এবং প্রধান চরিত্র চন্দ্রগুপ্ত, তার আছে 11টি সংলাপ। এই 49টি সংলাপ দিয়েই নাটকটি এখানে তুলে ধরা হয়েছে। তো সংক্ষেপে একটু আগে পাঠ করবার আগে বলা যায় এই চরিত্রগুলোর সম্পর্কে একটু সংক্ষিপ্ত পরিচয় দেওয়া দরকার। যেমন সেকেন্দার, গ্রিক সম্রাট সেকেন্দার বা আলেকজান্ডার হলেন রাজা ফিলিপের পুত্র। 16 বছর বয়সেই তিনি পিতার দায়িত্ব সামলাবার জন্য ম্যাসিডন শাসনভার গ্রহণ করেন এবং পরবর্তীকালে পিতার মৃত্যুর পর 20 বছর বয়সে তিনি সাম্রাজ্যের অধিপতি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। যদিও তার পিতা ফিলিপের মৃত্যু এবং তা নিয়ে একটা বিতর্ক আছেই, যে বিষয়টি এই ছোট্ট পরিসরের মধ্যে আলোচনা করা এক প্রকার অসম্ভব। তো আমি সেটা বিস্তৃত পরবর্তী কোনো ভিডিওর মধ্য দিয়ে তোমাদের জানাতে পারি। কৌতূহলী পাঠক বা দর্শক তোমরা সেটা শুনতে বা দেখতে পারো। আর লেখকের অর্থাৎ এই নাটকটির নাট্যকার যিনি দ্বিজেন্দ্রলাল রায়, তার সম্পর্কেও একটা ভিডিও আছে। তোমরা ইচ্ছা করলে সেই ভিডিওটির মধ্য দিয়ে দ্বিজেন্দ্রলাল রায়ের বাংলা সাহিত্যে অবদানটা দেখে নিতে পারো। তো চলো, সেকেন্দার শাহের পর চলে আসি সেলুকাস। ম্যাসিডন থেকে আগত দিগ্বিজয়ী গ্রিক সম্রাট সেকেন্দারের সেনাপতি হলেন এই সেলুকাস। হেলেন, সেলুকাসের কন্যা হচ্ছে হেলেন। তো এই চরিত্রগুলোর পাশাপাশি চন্দ্রগুপ্তের কথা তো আগেই বললাম। তার পিতা হচ্ছেন মহাপদ্ম, তারই পুত্র চন্দ্রগুপ্ত। আমরা এই নাটকে সেকেন্দার শাহের যে বীর এবং তার পরাক্রম যে প্রতিহত হয়েছিল, সারা পৃথিবী দিগ্বিজয় করতে করতে ভারত ভূখণ্ডে এসে রাজা পুরুর সঙ্গে তার যে সংঘর্ষ এবং সেখানেই তাকে প্রথম থমকে দাঁড়াতে হয়, সে কথা স্বীকার করেন তিনি। এই পরিস্থিতির মধ্য দিয়েই আমরা যে বীর একজন আরেকজন বীরের কাছে কিভাবে নিজেকে তুলে ধরছেন তার চিত্র এই নাটকের অংশের মধ্য দিয়ে আমরা পাব। তো চলো টেক্সট শুরু করে আমরা দেখি আস্তে আস্তে তার মধ্যে দিয়ে কিভাবে কি নাটকের গতি প্রকৃতি এগিয়েছে। নাটকটির স্থান হিসেবে বলা হচ্ছে সিন্ধু নদতট, অর্থাৎ সিন্ধু নদীর তীরে। গ্রিক সম্রাট তিনি বিভিন্ন নদীর তীরে শিবির স্থাপন করেছিলেন। তারই অঙ্গ হিসাবে এটাও একটি অংশ।
যে সিন্ধু নদ তটে তার শিবির তৈরি করবার চেষ্টা ছিল। দূরে গ্রিক জাহাজ শ্রেণী, অর্থাৎ অসংখ্য জাহাজ সারবদ্ধভাবে রয়েছে, গ্রিক জাহাজ অর্থাৎ গ্রিস থেকে আসা। আর কাল অর্থাৎ সময়, কালটা হিসাবে দেখানো হয়েছে সন্ধ্যার সময়। নদতটে শিবির সম্মুখে সেকেন্দার ও সেলুকাস অস্তগামী সূর্যের দিকে চাইয়াছিলেন, অর্থাৎ রাজা এবং তার সেনাপতি সূর্যের দিকে চেয়ে আছেন। হেলেন সেলুকাসের হস্ত ধরিয়া তার পার্শ্বে দণ্ডায়মান। সেলুকাসের কন্যা হচ্ছে হেলেন। সূর্যরশ্মি তাহার মুখের উপর আসিয়া পড়িয়াছিল। সূর্যের আলো, অস্তমিত সূর্যের আলো তার মুখের উপর এসে পড়েছিল। এই বলে শুরু হচ্ছে নাটকটি। প্রথমে বলা হয়েছে সেকেন্দারের কথা। সেকেন্দার বলছেন, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। দিনে প্রচণ্ড সূর্য এবং গাঢ় নীল আকাশ পুড়িয়া দেওয়া যায়, আর রাত্রিকালে শুভ্র চন্দ্রমা এসে তাকে স্নিগ্ধ জ্যোৎস্নার স্নান করিয়ে দেয়। কি অপূর্ব এবং অসাধারণ একটা কথা নাটকের শুরুতেই লেখক তুলে ধরছেন। সেলুকাসকে বলছেন সেকেন্দার, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। কেন বিচিত্র তারই বিবরণ তুলে ধরা হয়েছে পরের পংক্তিগুলোর মধ্য দিয়ে, পরের কথাগুলির মধ্য দিয়ে। দিনে প্রচণ্ড সূর্য এর গাঢ় নীল আকাশ পুড়িয়ে দিয়ে যায়, অর্থাৎ দিনের বেলায় নীল আকাশ যেন পুড়ে ছারখার করে দিয়ে যায়, আর সেই পুড়ে যাওয়া আকাশ যেন রাত্রেবেলায় অন্য রূপ ধারণ করে। কী রকম ধারণ করে না, বলা হচ্ছে রাত্রিকালে শুভ্র চন্দ্রমা অর্থাৎ চাঁদ এসে তাকে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয়, অর্থাৎ সেই পুড়ে যাওয়া অংশের উপরে যেন প্রলেপ দেওয়া হচ্ছে একটা স্নিগ্ধ জ্যোৎস্নার রশ্মি দিয়ে। তামসী রাত্রে অগণ্য উজ্জ্বল জ্যোতিপুঞ্জে যখন এর আকাশ ঝলমল করে, তামসী রাত্রে মানে অন্ধকার রাত্রে, তমসা থেকে এসে তামসী কথা, অগণ্য অর্থাৎ যা গণনা করা যায় না, উজ্জ্বল জ্যোতিপুঞ্জে অর্থাৎ তারকা রাজির মাঝে যখন এর আকাশ ঝলমল করে, অর্থাৎ তারার আর মালায় সেজে ওঠে যখন আকাশ, তখন মনে হয় যেন ঝলমল করছে, বর্ণময় হয়ে উঠেছে। আমি বিস্মিত আতঙ্কে চেয়ে থাকি, তখন সেকেন্দার সেই আকাশের দিকে চেয়ে থাকেন অবাক বিস্ময় দৃষ্টি নিয়ে। প্রাবৃটে ঘন কৃষ্ণ মেঘরাশি গুরুগম্ভীর গর্জনে প্রকাণ্ড দৈত্য সৈন্যের মতো এর আকাশ চেয়ে আসে। অর্থাৎ লেখক এখানে বলছেন প্রাবৃটে ঘন কৃষ্ণ মেঘরাশি, অর্থাৎ বর্ষাকালে যখন ঘন কৃষ্ণ মেঘ অর্থাৎ কালো রঙের মেঘ, রাশি রাশি মেঘ গুরুগম্ভীর গর্জন করে প্রকাণ্ড দৈত্য সৈন্যের মতো, অর্থাৎ দৈত্য এবং তার সৈন্যবাহিনীর মতো যেন আকাশ ছেয়ে আসে, ঠিক তেমনি আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখি। এই দৃশ্যটাও তিনি একই রকমভাবে দেখছেন। কোন দৃশ্য না, আগেই বললাম নীল আকাশ দগ্ধ হয়ে যাওয়া সূর্যের আলোয় দিনের বেলায় যে রূপটা পরিগ্রহ করে, তা রাত্রি বা সন্ধ্যার সময়ে সূর্যের আলো যখন থাকে না, তখন ওই জ্যোৎস্নার আলোয় আলোকিত হয়ে তার স্নিগ্ধ রূপ বিস্মিত করে, সেটাই আর কি সেকেন্দার বলছেন। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখি। এর অভ্রভেদী তুষার মৌলি নীল হিমাদ্রি স্থিরভাবে দাঁড়িয়ে আছে। অভ্রভেদী মানে এখানে বলা হয়েছে যে আকাশ ভেদ করে, হ্যাঁ, নীল তুষার মৌলি নীল হিমাদ্রি। তুষার মৌলি মানে যা চূড়া বরফে ঢাকা, সেই হিমালয় পর্বতের মতন সে মাথা উঁচু করে স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। এর বিশাল নদ নদী ফেনিল উচ্ছ্বাসে উদ্দাম বেগে ছুটেছে, আর সেই বিশাল নদ নদী তার উচ্ছ্বাস প্রকাশ করে ছুটে চলেছে ফেনা মধ্য দিয়ে, ফেনিল উচ্ছ্বাসে। এর মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালুরাশি নিয়ে খেলা করে, আর সেই সঙ্গে সঙ্গে এই মরুভূমি যেখানে বালুরাশি তপ্ত হয়ে যেন মরীচিকা সৃষ্টি করে মানুষকে ধোঁকা দিয়ে মানে খেলা করে, ঠিক তেমনইভাবে এই যে খেলা, এও এক বৈচিত্র্যের একটা অংশ, বিচিত্র ভাবের একটা অংশ। সেলুকাস তখন তার উত্তরে বলছেন, সত্য সম্রাট, অর্থাৎ সম্রাট আপনি যা বলেছেন তা যথার্থই, অর্থাৎ সত্য। সেকেন্দার তারপরে বলছেন, কোথাও দেখি তালিবানও গর্বভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে,
কোথাও তালগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কোথাও বিরাট বট স্নেহ ছায়ায় চারিদিকে ছড়িয়ে পড়েছে, আবার কোথাও বটগাছ তার সন্তানতুল্য প্রকৃতির ছায়া দিয়ে সেই মানুষকে আশ্রয় দিচ্ছে। কোথাও মানদণ্ড, কোথাও মদমত্ত মাতঙ্গ জঙ্গম পর্বতসম মন্থর গমনে চলেছে, কোথাও মাতাল হাতি জঙ্গল পাহাড় সব মন্থন করে এগিয়ে চলেছে, কোথাও মহাভুজঙ্গম অলস হিংসার মতো বক্ররেখায় পড়ে আছে। আবার একই রকমভাবে বলা যেতে পারে কোথাও সাপ, মহাভুজঙ্গম অর্থাৎ সাপ অলসভাবে বক্ররেখায় পড়ে আছে, যেন সেই রেখা হিংসার রেখা। কোথাও বা মহাশৃঙ্গ কুরঙ্গম মুগ্ধ বিস্ময়ের মতো নির্জন বনমধ্যে শূন্য প্রেক্ষণে চেয়ে আছে। কুরঙ্গম কথার অর্থ হচ্ছে হরিণ। কোথাও বা মহাশৃঙ্গ কুরঙ্গম অর্থাৎ যে হরিণের বড় শিং থাকে, মহাশৃঙ্গ কুরঙ্গম মুগ্ধ বিস্ময়ের মতো নির্জন বনমধ্যে শূন্য প্রেক্ষণে চেয়ে আছে। সেই বড় শিং বিশিষ্ট হরিণ যেমন করে বনের মধ্যে অপলক দৃষ্টিতে তাকিয়ে পড়ে থাকে, ঠিক তেমনইভাবেই যেন লেখকও এখানে সেই শূন্য প্রেক্ষণে চেয়ে আছেন। আর সবার উপরে এক সৌম্য গৌর দীর্ঘকান্তি জাতি এই দেশ শাসন করছে। আর সবার উপরে বিস্ময়কর ব্যাপার যেটি, সেটি হচ্ছে সৌম্য অর্থাৎ সুন্দর, গৌর মানে ফর্সা, দীর্ঘকান্তি মানে সুন্দর লম্বা দেহের অধিকারী এক জাতি এই দেশ শাসন করছে। তাদের মুখে শিশুর সারল্য, দেহে বজ্রের শক্তি, চক্ষে সূর্যের দীপ্তি, বক্ষে বাত্তার সাহস, অর্থাৎ এই সব কিছু নিয়েই যেন ভারত ভূখণ্ডকে শাসন করে চলেছে। শৌর্য বীর্যে তারা অত্যন্ত পারদর্শী। এই শৌর্য পরাজয় করে আনন্দ আছে। পুরুকে বন্দি করে আনি যখন, সে কি বললে জানো? এইসব বলার পরপরই শৌর্য অর্থাৎ বীরত্ব দেখাতে দেখাতে, বীরত্ব শৌর্য পরাজয় করে অর্থাৎ বীরত্ব পরাজয় করে এর মধ্যে যে আনন্দ আছে সে কথাই কবি লেখক বলছেন। পুরুকে বন্দি করে আনি যখন, সে কি বললে জানো? পুরুকে যখন বন্দি করে নিয়ে আসা হয় তখন সে আমাকে কি বলেছিল জানো? পুরু এখানে একজন রাজা, যার কথা আগেই আমি চরিত্রগুলির পরিচয় দিতে গিয়ে উল্লেখ করেছি। তো এরপরে সেলুকাস তখন বলছেন কি সম্রাট, অর্থাৎ পুরু কি বলেছিল সেটা জানতে চায়। সেকেন্দার বলছে, আমি জিজ্ঞাসা করলাম আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো। সেকেন্দার যখন বলছেন পুরুর কাছে জিজ্ঞাসা করলাম তুমি আমার কাছে কিরূপ আশা প্রত্যাশা করো, সে নির্ভীক নিষ্কম্প স্বরে উত্তর দিল, রাজার প্রতি রাজার আচরণ। অর্থাৎ সে কোনো রকম ভয় না পেয়ে আমাকে জবাব দিল যে একজন রাজার কাছে একজন রাজার যেমন প্রত্যাশা করা উচিত আমি তেমনই প্রত্যাশা করি। চমকিত হলাম। কেন চমকিত হলেন সেকেন্দার? এই কারণেই চমকিত হলেন যে সে বন্দী হয়েও ভীরু হয়ে পড়েনি, বরং তার জবাবের মধ্যে দিয়ে রাজসুলভ ভাবই প্রাধান্য পেয়েছিল। একজন রাজার কাজই হচ্ছে প্রজাদেরকে সুরক্ষা দেওয়া। তো বন্দী হয়েও তার মধ্যে সেই সুরক্ষা দেওয়ার প্রবৃত্তি থেকেই ভীরুতাকে জয় করে সেকেন্দারকে উত্তর দিয়েছিল রাজার প্রতি রাজার আচরণ বলে। ভাবলাম এ একটা জাতি বটে। আমি তৎক্ষণাৎ তাকে তার রাজ্য প্রত্যর্পণ করলাম। আর এই কথা জেনে আমি সঙ্গে সঙ্গে তাকে তার রাজ্য ফিরিয়ে দিলাম। প্রত্যর্পণ করলাম মানে ফিরিয়ে দিলাম। সেলুকাস সম্রাট মহানুভব। সেলুকাস তখন সেকেন্দারকে বলছেন সম্রাট মহানুভব অর্থাৎ অত্যন্ত দয়ালু। সেকেন্দার বলছে মহানুভব, তারপরে তার সঙ্গে অনুরূপ ব্যবহার সম্ভব? অর্থাৎ তারপরে আমি যদি তাকে তার মতন করে দাবি মতন মেনে আমি প্রত্যাশা পূরণ করতে উদ্যত হই, সেটা কি ঠিক হবে? না করা সম্ভব। মহৎ কিছু দেখলেই একটা উল্লাস আসে, অর্থাৎ মহত্বের কোনো কাজ দেখলে একটা উল্লাস আসে। আর আমি এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসি নাই। আর আমি এখানে সাম্রাজ্য বিস্তার করব, জয় করব, আধিপত্য কায়েম করব, আমি তো সেজন্য এখানে আসিনি। আমি এসেছি শৌখিন দিগ্বিজয়ে, অর্থাৎ আমার শখের দিগ্বিজয়ের লক্ষ্য নিয়েই আমি এখানে এসে পৌঁছেছি। জগতে একটা কীর্তি রেখে যেতে চাই, অর্থাৎ জগৎবাসী জানুক
আমি একটা কীর্তি এখানে রেখে যেতে চাই যে আমি একজন রাজাকে বন্দি করেও তার কি ইচ্ছা আমার কাছে সেটা জানতে চেয়েছি। আর তার প্রতি যদি সদয় না হয়ে ওই যে মহানুভব বললে সেই মহানুভবতার প্রকাশ না ঘটাই, তাহলে মানুষ আমাকে মনে রাখবে কেন? তাই কীর্তি রেখে যেতে চাই বলতে এভাবেই তিনি একটা জনমানসে ছাপ রাখতে চেয়েছিলেন সেলুকাস। তবে এই দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন? অর্থাৎ দিগ্বিজয় না করে আপনি চলে যাচ্ছেন কেন? সেকেন্দার, সে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই। কি আশ্চর্য সেনাপতি! দূর ম্যাসিডন থেকে রাজ্য, জনপদ তৃণসম পদতলে দলিত করে চলে এসেছি। অথচ অনেক দূর দেশ থেকে পাড়ি দিয়ে এখানে এসে পৌঁছেছি। ঝঞ্ঝার মতো এসে মহাশত্রু সৈন্য ধূম্র রাশির মতো উড়িয়ে দিয়েছি। অর্থাৎ সব কিছুকে সঙ্গে নিয়ে চলা সম্ভব নয়, তাই ঝড়ের মতন আমি অনেক কিছুই এখান থেকে ধোয়াভাবে আর কি বিদায় জানিয়েছি। অর্ধেক এশিয়া মাসিডনের বিজয় বাহিনীর বীর পদভরে কম্পিত হয়েছে। অর্ধেক এশিয়া ম্যাসিডনের বীর বিজয়ের মানে পরিস্থিতি লক্ষ্য করে তাদের পা কম্পিত হয়েছে। নিয়তির মতো দুর্বার, হত্যার মতো করাল, দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর আমি অর্ধেক এশিয়ার বক্ষের উপর দিয়ে আমার রুধিরাক্ত বিজয় শকট অবাধে চালিয়ে গিয়েছি। অর্থাৎ সেকেন্দার বলছেন তিনি যে একজন বীর বিজয়ী, তিনি যে একজন প্রভাবশালী সম্রাট তার প্রমাণ দিয়েছি বিভিন্ন সময়ে সেই বিজয় শকট চালানোর মধ্য দিয়ে। কিন্তু বাধা পেলাম প্রথম সেই শতদ্রু তীরে, অর্থাৎ পাঞ্জাবের উপকণ্ঠে উত্তর দক্ষিণ ভারতের যে অংশে পাঞ্জাব প্রদেশ, সেই পাঞ্জাব প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হওয়া পঞ্চনদের দেশ, অর্থাৎ সিন্ধু, বিতস্তা, ইরাবতী, চন্দ্রভাগা, এই যে নদীগুলো আছে সেই পাঁচটি, বিশাখা, এই পাঁচটি নদীর নাম অনুসারেই পঞ্চনদ বলা হয়ে থাকে পাঞ্জাবকে। তো সেই তারই একটি হচ্ছে শতদ্রু। সেই শতদ্রু তীরে এসেই বাধাপ্রাপ্ত হয়েছেন। চন্দ্রগুপ্তকে ধরিয়া আন্টিগন্সের প্রবেশ। সেকেন্দার, কি সংবাদ আন্টিগন্স? ওকে। আন্টিগন্সের সঙ্গে ছিল চন্দ্রগুপ্ত। তাকে দেখিয়েই সেকেন্দার সাহেব জানতে চায় কে ও? আন্টিগন্স গুপ্তচর, তাকে স্পাই হিসাবে জানে সেকেন্দার বা তাই তার পরিচয় দিতে গিয়ে বলে সে গুপ্তচর। সেলুকাস, সে কি? সেলুকাস অবাক হয়ে যায়। গুপ্তচর? সেকেন্দার, গুপ্তচর? অ্যান্টিগন্স, আমি দেখলাম যে এক শিবিরের পাশে বসে নির্জনে শুষ্ক তালপত্র রেখে লিখছিল। আমি লক্ষ্য করেছি যে সে শিবিরের এক কোনায় বসে বা এক পাশে বসে সে কি যেন গোপনে গোপনে লিখে চলেছে। আমি দেখতে চাইলাম, আমি তার কাছে কৌতূহলবশে জানতে চাইলাম সে কি লিখছে। পত্রখানি দেখালো, পড়তে পারলাম না। পত্র সে দেখিয়েছে কিন্তু সে পড়তে পারেনি, তাই সম্রাটের কাছে নিয়ে এসেছে। তাই আপনার কাছে আমার তাকে নিয়ে আস। সেকেন্দার, কী লিখছিলে যুবক? সত্য বলো। চন্দ্রগুপ্ত তার পরিপ্রেক্ষিতে বলে, সত্য বলবো রাজাধিরাজ, ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনও শিখে নাই, অর্থাৎ ভারতবাসী মিথ্যা কথা বলতে পারে না। আমি ভারতবাসী হিসাবে গর্বিত, আমার কথা হবে সত্য বচনে। সেকেন্দার একবার সেলুকাসের প্রতি চাহিলেন, পরে চন্দ্রগুপ্তকে কহিলেন। চন্দ্রগুপ্তকে কি বলছেন দেখা যাক। সেকেন্দার বলছে, উত্তম, বলো কি লিখছিলে। সেকেন্দার বলে অবাক হয়েই, বেশ ভালো ব্যাপার, বলো কি লিখছিলে বলো। কেন তিনি কথা বলছেন? কারণ তার যে সামনে উপস্থিত হয়েছে অ্যান্টিগন্স, তো তার ভাবনার মধ্যে তাকে গুপ্তচর বলে দেখানো হয়েছে। সেকেন্দার বুঝতে পারছে যে যেন কোথাও একটা গলদ কিছু রয়ে গেছে, তাই সে একটু ব্যঙ্গের সুরে বলে, উত্তম, বলো কি বলছিলে। চন্দ্রগুপ্ত, আমি সম্রাটের বাহিনী চালনা, বুঝ্য রচনা প্রণালী, সামরিক নিয়ম এইসব মাসাবধি কাল ধরে শিখছিলাম। অর্থাৎ চন্দ্রগুপ্ত তার উত্তরে বলে, আমি সম্রাটের বাহিনী চালনা দেখছিলাম, বুঝ্য রচনা প্রণালী দেখছিলাম, অর্থাৎ চারিদিকে কীভাবে পরীক্ষা নির্মাণ করে বহিঃশত্রুকে আটকে দেওয়া যায় তার যে ব্যবস্থা, সামরিক নিয়ম এইসব মাসাবধি কাল ধরে শিখছিলাম। অর্থাৎ মাসভর আমি এই সমস্ত কাজই
সেখান থেকে শিখে নেওয়ার চেষ্টা করছিলাম। সেকেন্দার, কার কাছে? চন্দ্রগুপ্ত, এই সেনাপতির কাছে। সেকেন্দার, সত্য সেলুকাস? সেলুকাস বলছে সত্য। সেকেন্দার চন্দ্রগুপ্তকে, তারপর? চন্দ্রগুপ্ত, তারপর গ্রিক সৈন্য কালে স্থান পরিত্যাগ করে যাবে শুনে আমি যা শিখেছি তাই পত্রে লিখে নিচ্ছিলাম। অর্থাৎ গ্রিক সৈন্য এখান থেকে চলে যাবে এরকম একটা ভেবেই আমি সব কিছু এবার ধীরে ধীরে মনের মধ্যে যা জেগে উঠছিল শেখা বিষয়বস্তু তা এই তালপাতায় লিখে নিচ্ছিলাম। সেকেন্দার, কি অভিপ্রায়? চন্দ্রগুপ্ত, সেকেন্দার সাহার সঙ্গে যুদ্ধ করবার জন্য নহে, আমি সেকেন্দার সাহার সঙ্গে যুদ্ধ করছি না। সেকেন্দার, তবে? চন্দ্রগুপ্ত, তবে শুনুন সম্রাট, আমি মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত, আমার পিতার নাম মহাপদ্ম, আমার বইমাত্র ভাই নন্দ সিংহাসন অধিকার করে আমায় নির্বাসিত করেছে, আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি। সেকেন্দার, তারপর? অর্থাৎ চন্দ্রগুপ্ত এখানে যে গোপনে গোপনে যুদ্ধের প্রক্রিয়া প্রণালী সে লক্ষ্য করছিল, গ্রিক বীরের কথা সে শুনেছে, কীভাবে তার যুদ্ধ জয়ের যে বৃত্তান্ত তা সে রপ্ত করে তার ভাই তাকে পরাস্ত করতে চায়, কারণ তার পিতা বইমাত্র ভ্রাতাকে সিংহাসনের অধিকার দিয়েছে, অথচ তাকে সেই অধিকার দেয়নি, তাকে সেই অধিকার থেকে বঞ্চিত করেছে। তারই প্রতিশোধ নিতে সে সম্রাট হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সমরমুখী হওয়ার জন্যে লড়াই করে যাচ্ছে। সেকেন্দার, তারপর? চন্দ্রগুপ্ত, তারপর শুনলাম ম্যাসিডন ভূপতির অদ্ভুত বিজয় বার্তা, অর্ধেক এশিয়া পদতলে দলিত করে নন্দী গিরি দুর্বার বিক্রমে অতিক্রম করে শুনলাম তিনি ভারতবর্ষে এসে আর্যকুল রবি পুরুকে পরাজিত করেছেন। হে সম্রাট, আমার ইচ্ছা হলো যে দেখে আসি কী সে পরাক্রম, যার ভ্রুকুটি দেখে সমস্ত এশিয়া যার তার পদতলে লুটিয়ে পড়ে, কোথায় সে শক্তি লুক্কায়িত আছে, আর্যের মহাবীর্যও তার যার সংঘাতে বিচলিত হয়েছে, তাই এখানে এসে সেনাপতির কাছে শিক্ষা করছিলাম। আমার ইচ্ছা শুদ্ধ আমার হৃত রাজ্য পুনরুদ্ধার করা, এই মাত্র। অর্থাৎ আমি চাই আমার হারিয়ে যাওয়া রাজ্য ফিরে যেন আমি পাই, এছাড়া আর বেশি কিছু আর আমার চাওয়া ছিল না। সেকেন্দার সেলুকাসের পানে চাইলেন। সেলুকাস, আমি এরূপ বুঝি নাই। যুবকের চেহারা কথাবার্তা আমার মিষ্ট লাগতো। আমি সরলভাবে গ্রিক সামরিক প্রথা সম্বন্ধে যুবকের সঙ্গে আলোচনা করতাম, বুঝি নাই যে এ বিশ্বাসঘাতক। সেলুকাস বলছে, আমি বুঝতে পারিনি যে এ বিশ্বাসঘাতক, আমার কাছ থেকে সব কিছু জেনে নেওয়ার চেষ্টা করেছে ঠিকই, কিন্তু আমি সহজ সরল সোজাসাপটা একটা সাধারণ মানুষ ভেবে তাকে সব কিছু বলেছি। অ্যান্টিগন্স, কে বিশ্বাসঘাতক? সেলুকাস, এই যুবক। অ্যান্টিগন্স, এই যুবক না তুমি? অ্যান্টিগন্স সেলুকাসকে আর কি চিহ্নিত করতে চায় বিশ্বাসঘাতক হিসাবে। সেলুকাস বলছে, অ্যান্টিগন্স, আমার বয়স না মানো, পদবি মেনে চলো। অর্থাৎ আমি রাজার সান্নিধ্যে থাকি, ফলে আমার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা তোমার শোভা পায় না। অ্যান্টিগন্স, জানি তুমি গ্রিক সেনাপতি, তা সত্ত্বেও তুমি বিশ্বাসঘাতক। আরও আগুন ধরিয়ে দেয় অ্যান্টিগন্স গ্রিক সেনাপতি বলে স্বীকার করে নিলেও তাকে বিশ্বাসঘাতক বলতেও দ্বিধাবোধ করেনি। সেলুকাস, অ্যান্টিগন্স। তখন ক্ষিপ্ত হয়ে সেলুকাস বলে, অ্যান্টিগন্স, তরবারি বাহির করিলেন। অ্যান্টিগন্স ক্ষিপ্রতর হস্তে তরবারি বাহির করিয়া সেলুকাসের শিল লক্ষ্য করিয়া তরবারি ক্ষেপণ করিলেন। ততোধিক ক্ষিপ্র হস্তে চন্দ্রগুপ্ত নিজ তরবারি বাহির করিয়া সে আঘাত নিবারণ করিলেন। অ্যান্টিগন্স তাহাকে ছাড়িয়া চন্দ্রগুপ্তকে আক্রমণ করিলেন। এবার অ্যান্টিগন্স চন্দ্রগুপ্তকে আঘাত করতে উদ্যত হয়। সেকেন্দার, নিরস্ত হও। সেই মুহূর্তে অ্যান্টিগন্সের তরবারি চন্দ্রগুপ্তের তরবারি আঘাতে ভূপতিত হইল, অর্থাৎ ক্ষিপ্রতার সঙ্গে তরবারি লক্ষ্য করে চন্দ্রগুপ্ত তরবারি চালনা করলে তা মাটিতে পড়ে যায়। সেকেন্দার, অ্যান্টিগন্স লজ্জায় শির অবনত করিলেন, আর অ্যান্টিগন্স ব্যর্থ হওয়ায় সে লজ্জা পায়, মাথা নত করে। সেকেন্দার তখন বলে, অ্যান্টিগন্স, তোমার ওই ঔদ্ধত্যের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম, অর্থাৎ তোমার এই ঔদ্ধত্য, অর্থাৎ তুমি অস্ত্র তুলে ধরেছ, সেই কারণেই আমি তোমাকে আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করছি। একজন সামান্য সৈন্যাধ্যক্ষের এত দূর স্পর্ধা! আমি এতক্ষণ বিস্ময়ে অবাক হয়ে চেয়েছিলাম। তোমার এত দূর স্পর্ধা হতে পারে তা আমার স্বপ্নেরও অগোচর ছিল। যাও, এই মুহূর্তে তোমার নির্বাসিত করলাম। অ্যান্টিগন্সের প্রস্থান, অ্যান্টিগন্সের সেখান থেকে ফিরে যাওয়া। আচ্ছা,
এরপরই সেকেন্দার কি বলছে, আর সেলুকাস তোমার অপরাধ তত নয়। সেকেন্দার তার সেনাপতিকে বলছেন, সেলুকাস তোমার অপরাধ তত নয়, কিন্তু ভবিষ্যতে স্মরণে রেখো যে গ্রিক সম্রাটের সম্মুখে চক্ষু রক্তবর্ণ করা গ্রিক সেনাপতির শোভা পায় না। অর্থাৎ সেকেন্দার এক এক করে সবাইকে শান্ত করছেন। প্রথমে অ্যান্টিগনসকে, তারপরে সেলুকাসকে। সেলুকাসকে বলছেন যে গ্রিক সেনাপতির হয়েও তার রক্তচক্ষু ধারণ করা, বিশেষ করে মানে সম্রাটের সম্মুখে, তা বেমানান। চন্দ্রগুপ্ত সম্রাট চন্দ্রগুপ্ত অ্যান্টিগনস এবং সেলুকাসের প্রতি সেকেন্দারের কথা শোনার পর সে বিস্ময়ে সম্রাট বলে উল্লেখ করে। চন্দ্রগুপ্ত বলছে, সম্রাট। সেকেন্দার, তোমায় যদি বন্দি করি? চন্দ্রগুপ্ত, কি অপরাধে সম্রাট? সেকেন্দার বলছে, আমার শিবিরে তুমি শত্রুর গুপ্তচর হয়ে প্রবেশ করেছ, এই অপরাধে। অর্থাৎ তুমি আমার শিবিরে প্রবেশ করেছ গুপ্তচর হয়ে, আমি সেই অপরাধের কারণে তোমাকে বন্দি করতে পারি। চন্দ্রগুপ্ত, এই অপরাধে? ভেবেছিলাম সে সেকেন্দার সাহা বীর, আমি ভেবেছিলাম যে সেকেন্দার সাহা বীর, দেখছি যে তিনি ভীরু। এক গৃহহীন নিরাশ্রয় হিন্দু রাজপুত্র ছাত্র হিসাবে তার কাছে উপস্থিত, তাতেই তিনি ত্রস্ত। সেকেন্দার সাহা এত কাপুরুষ তা ভাবি নাই। অর্থাৎ চন্দ্রগুপ্ত একেবারে শেষ মুহূর্তে বাজিমাত করেছেন তার বক্তব্যের মধ্য দিয়ে। তিনি বলছেন সেকেন্দার সাহা বীর, কিন্তু তিনি ভীরু। কেন ভীরু? না, একজন নিরাশ্রয়, যার আশ্রয় নেই, অর্থাৎ যার পিতার কাছ থেকে, সাম্রাজ্য থেকে বঞ্চিত হয়ে সে এখন ভিখিরির দশা, তাই তিনি হিন্দু রাজপুত্র ছাত্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, পরিচিত করতে চাইছেন এই সেকেন্দার শাহের কাছে। আচ্ছা, তাতেই তিনি ত্রস্ত। অর্থাৎ এই সমস্ত কারণেই যদি একজন রাজা ভয় পেয়ে থাকেন, তাহলে তার সম্পর্কে আর কি বলা যেতে পারে? সেকেন্দার সাহা এত কাপুরুষ তা ভাবি নাই। অর্থাৎ সেকেন্দার সাহা যে এত কাপুরুষ ভীরু তা আমি কখনো ভাবিনি। সেকেন্দার, সেলুকাস বন্দি করো। সেলুকাস তাকে বন্দি করতে বলছেন। চন্দ্রগুপ্ত, সম্রাট আমায় বধ না করে বন্দি করতে পারবেন না। তরবারি বাহির করলেন। এবার চন্দ্রগুপ্ত তরবারি বের করে সম্রাটকে বলছেন, আমাকে বধ না করে আপনি আমাকে বন্দি করতে পারবেন না, মানে অর্থাৎ আমাকে হত্যা করো, তারপরে বন্দি করো। সেকেন্দার সোল্লাসে মানে আনন্দের সঙ্গে, চমৎকার, যাও, আমি তোমায় বন্দি করব না, আমি পরীক্ষা করছিলাম মাত্র, নির্ভয়ে তুমি তোমার রাজ্যে ফিরে যাও। আর আমি এক ভবিষ্যৎবাণী করি, মনে রেখো, তুমি হৃত রাজ্য উদ্ধার করবে, তুমি দুর্জয় দিগ্বিজয়ী হবে। যাও বীর, মুক্ত তুমি। অর্থাৎ সেকেন্দার এবার তার মনোবাসনা পূর্ণ হয়েছে এই ভেবে যে সম্রাটের মতন সম্রাট আমি আজকে সামনে পেয়েছি। চন্দ্রগুপ্তই হচ্ছে সেই সম্রাট, যে বঞ্চিত হলেও যার বাক্য বিনিময়ের মধ্য দিয়ে একটা রাজা সুলভ, সম্রাট সুলভ, একটা নেতৃত্ব প্রদানকারী, নৃপতি সুলভ মনোভাব লক্ষ্য করেছেন। আর তাই তিনি তাকে তার হৃতরাজ্য ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেন। শুধু সেই নয়, তাকে তার আরো অনেক সাম্রাজ্যের অংশ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। যাও বীর, তুমি মুক্ত। শুধু তাই নয়, তাকে মুক্তও করে দিলেন, অর্থাৎ বন্দী হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে মুক্তও করে দেওয়া হলো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করো, একটু কমেন্ট করো, আর শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, যদি তারা তোমার মতন উপকৃত হতে পারে। ধন্যবাদ।